দৈনন্দিন জীবনের একঘেয়েমি রুটিন ছেড়ে একটু ইতিহাসের কাছে যেতে চাইলে ঢাকার ৩০ কিলোমিটার দূরেই আছে এক বিস্ময়কর স্থান পানামনগর। ৫০০ বছর আগের প্রাচীন নিদর্শন পানামনগর। এটা শুধু একটা ভাঙ্গা পুরনো শহর নয়, এটা এক সময়ের জমজমাট প্রাণবন্ত ব্যবসা কেন্দ্র, আজকের দিনের ইতিহাসের নিঃশব্দ সাক্ষী, যা দেখে ফার্সি পর্যটক মুগ্ধ হয়েছিলেন। যেই নগরকে বিশ্বের ধ্বংসপ্রায় ১০০টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় প্রকাশ করা হয়, যেই নগরে একসময় মুসলিম কাপড়ের জমজমাট ব্যবসা ছিল, কিন্তু কালের বিবর্তনে কিছুই আর নেই। কেন এবার সবকিছু বিলীন হয়ে গেল? আজকের ভ্রমণ পর্বে সবকিছু তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের ঐতিহাসিক ভ্রমণ পর্ব শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছে। দিস ইজ শিমু ফ্রম শিমুস প্ল্যানেট। তো আজকে আমি বাংলাদেশের ঐতিহাসিক একটা স্থানে চলে এসেছি, সেটা হলো পানামনগর, পানাম সিটি যেটাকে বলে। সোনারগাঁও উপজেলার এটা হচ্ছে একটা স্থান। বাংলার রাজধানী ছিল আমাদের সোনারগাঁও, সেই সোনারগাঁওর উপশহর ছিল এই পানাম সিটি। আর ধনী ব্যবসায়ীদের এখানে স্থপতি ছিল, তারাই এই পানামনগর গঠন করেছে। কিন্তু কালের বিবর্তনে তারা আজকে আর নেই, কিন্তু তাদের রেখে যাওয়া নগরীটা ঠিকই আছে। ইট পাথরের সেই বাড়িগুলো সব কিছুই আছে। তো চলুন নগরীটা ঘুরে দেখা যাক, আর কি কি আছে সব কিছু ইতিহাস আপনাদেরকে বলে দেওয়া হবে। পানামনগরে আসতে হলে প্রথমে আপনাকে যেতে হবে গুলিস্তান। গুলিস্তান থেকে সোনারগাঁওয়ের উদ্দেশ্যে দোয়েল, স্বদেশ, বোরাক বাস যায়। বাসে করে আপনারা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া বাস স্ট্যান্ডে চলে আসবেন। মোগরাপাড়া চৌরাস্তা থেকে ব্যাটারি চালিত অটোতে কিংবা রিকশায় করে পানাম নগরীতে যেতে পারবেন। পানাম সিটিতে প্রবেশ করতে প্রতি ২০ টাকার টিকিট কাটতে হবে। রবিবার হচ্ছে সাপ্তাহিক বন্ধ। গাড়ি পার্কিং এরও সুব্যবস্থা রয়েছে সরকারি ও বেসরকারিভাবে। প্রবেশ করতেই আপনার চোখে পড়বে তাদের রেখে যাওয়া অট্টালিকার উপর। যে শহরে এক সময় ছিল ধনী ব্যবসায়ীদের ঠাটবাট, সেই শহর এখন পুরাতন ইট সুরকির স্তূপ। কি অদ্ভুত বাস্তবতা, তাই না? কারি কারি টাকা খরচ করে তারা তাদের স্বাদের বসতি গড়ে তুলেছিল। তারা কি জানতো এভাবে বিলুপ্ত হয়ে যাবে তাদের শখের নগরী? চলুন প্রথমে আপনাদেরকে পানাম নগরের ইতিহাসটা একটু বলে দেই। মূলত পানাম ছিল সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। ১৬ শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁওয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে বিলাতি ধান কাপড় আর দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনা ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। প্রায় এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে নতুন স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানামনগর। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। পানাম ছিল সোনারগাঁওয়ের একটি উপশহর। বাংলার স্বাধীন রাজা ঈসা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। পানাম সমৃদ্ধ করেছিল সোনারগাঁওকে, এই কারণে তিনি এখানে প্রায়ই আসতেন। পানাম নগরের প্রধান সড়ক ছিল একটাই। পানামে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে ৫২টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে ৩১টি আর দক্ষিণ পাশে ২১টি বাড়ি রয়েছে, যেগুলোর মধ্যে ইউরোপিয়ান, মুঘল আর বাংলার স্থাপত্যের ছাপ কিন্তু স্পষ্ট বোঝা যায়। বাড়িগুলোর অধিকাংশ আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা ১ তলা থেকে ৩ তলা। ছোট ছোট অলি গলি, উঁচু জানালা, লোহার ঝালরওয়ালা বারান্দা, সব মিলিয়ে মনে হয় যেন সময় এখানে থমকে গেছে। পানামনগরে প্রতিটি দেয়াল এক একটি ইতিহাসের পাতা। বাড়িগুলো কিন্তু নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে লোহার তৈরি ব্রাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। এই যে আপনারা এই যে দেখেন 30B দেখতে পাচ্ছেন। সো এভাবে তারা বিল্ডিংগুলোকে তারা হচ্ছে গণনা করেছে। 30A 30B আসলে উত্তরে টোটাল হচ্ছে উত্তর ও দক্ষিণ মিলে 52টা বিল্ডিং তারা এভাবে লিখে রেখেছে, যাতে বিল্ডিংগুলো বোঝা যায় এবং সেটা কাউন্টে রাখা যায় এবং সংরক্ষণ করতে সুবিধা হয়। পানাম নগরীর পরিকল্পনাও কিন্তু নিখুঁত ছিল। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর ছিল। প্রায় প্রতিটি বাড়িতেই ছিল কুয়া বা কূপ। নগরীকে জলাবদ্ধতামুক্ত রাখতে খালের দিকে ঢালু রাখা হয়েছিল। নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও ছিল মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর এবং আরো অনেক কিছু। ওই সময়কার আধুনিকতায় একটি নগরীকে প্রসিদ্ধ করতে যা যা দরকার ছিল সবকিছু ছিল এই নগরীতে, যা আপনি স্বচক্ষে দেখা ছাড়া বিশ্বাস করবেন না কতটা আধুনিক শহর ছিল এটি। একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বৃদ্ধ কবি আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে গজল রচনা করে পাঠান সুলতানকে।
সেই গজলের সূত্র ধরেই ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনারগাঁওয়ে আর মুগ্ধ হয়েছিলেন পানাম নগর দেখে। তাহলে পানাম নগর ধ্বংস কিভাবে হলো? চলুন জেনে নেই ধ্বংসের ইতিহাস। 1965 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই বসতি ছিল লুটেরাদের লক্ষ্যবস্তু। ওই সময় লুটেরারা দরজা জানালা পর্যন্ত লুটে নিয়ে যায়। মুক্তিযুদ্ধের সময় বহু হিন্দু ব্যবসায়ী ভারতে পাড়ি জমালে পানাম প্রায় জনমানবহীন হয়ে পড়ে। তারপর থেকে আর জেগে ওঠেনি পানাম। বাড়িগুলো 10 থেকে 15 বছরের জন্য ইজারাও দেওয়া হয়, নবায়নও করা হয়। মূল বাসিন্দাদের অবর্তমানে বাড়িগুলো অযত্নে ক্ষয়ে যেতে থাকে। ফলে 2004 সালে নবায়ন বাতিল করা হয়। 2009 সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পানাম নগরীকে দখল মুক্ত করা হয় এবং সংস্কারও করা হয়। এখনো সংস্কারের কাজ কিন্তু চলছে। অযত্ন আর অবহেলায় পানাম নগরের বাড়িগুলো শ্যাওলা ধরেছে। ভেতরের পরিবেশটা স্যাঁতস্যাঁতে আর গুমোট। একসময় জৌলুসে ভরা নগরী এখন বলতে গেলে মৃতপ্রায়। এখানে কেবল দাঁড়িয়ে আছে অতীতের ছায়া। নিঃশব্দে দেয়ালগুলো যেন বলে আমরা একসময় অনেক কিছু ছিলাম। আজ পানাম নগর হয়ে উঠেছে ইতিহাস প্রেমীদের গন্তব্য। ছবি তোলা, হেঁটে বেড়ানো আর পুরোনো দিনের সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিন ভিড় জমায় শত শত পর্যটক। সময়ের সাথে সাথে ক্ষয়ে ক্ষয়ে বিলীন হয়ে যাচ্ছে ইতিহাসের চলন্ত নিদর্শন। তাই তো সরকার ও প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই স্থাপনাগুলোর সংরক্ষণের কাজ করছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানে আমরা কতটা সমৃদ্ধ ইতিহাস ধারণ করি। পানাম সিটি পুরো ঘুরে তো আপনাদেরকে দেখালাম, পুরো ইতিহাসটা বললাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। পুরনো সব কিছু দেখতেই কিন্তু ভালো লাগে, যে আগেকার দিনের বিল্ডিং বাড়ি কেমন ছিল, তাদের জীবনযাত্রা কেমন ছিল, তাদের ব্যবসা বাণিজ্য কেমন ছিল, তাদের জায়গাগুলো কেমন ছিল। এগুলো আসলে একটা নস্টালজিক ভাইব দেয়, যে আগের বছর মানে আগের শতাব্দীর মানুষরা কেমন ছিল এটার একটা ধাঁচ পাওয়া যায়, তাদের রুচিবোধ কেমন ছিল। তো এটা দেখে আমরা অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো, তাদের ইতিহাস সম্পর্কে জানতে পারছি। তো এটা একটা বড় ভালো লাগার বিষয়, ভালো লাগার একটা জায়গা। আর এটা এমন একটা প্লেস, বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন, বাচ্চারা অনেক কিছু ইতিহাস শিখতে পারবে, আবার ফ্যামিলি নিয়ে একটা আউটিং হয়ে যাবে। সব মিলিয়ে সুন্দর একটা প্লেস। আর বিল্ডিংগুলো এত বছর পরেও যে এত মানে ভালো আছে, এটাই তো অনেক। 500 বছরের পুরনো। কিছু সংস্কার করে রাখা আছে, কিছু ঝুঁকিপূর্ণও আছে, কিন্তু দেখেন ওদের সময়ের জিনিসগুলো তাহলে কত মজবুত ছিল, যে এত বছর পরেও এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন আছে। তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আর নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।